ঢাকা ৮ আসনের রাজনীতিতে সম্প্রতি সময়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো শরীফ ওসমান হাদী, যিনি সাধারণভাবে ওসমান হাদী নামেই পরিচিত। ভারতীয় আধিপত্যবাদের বিরোধী আন্দোলনে সবসময় ছিলেন প্রতিবাদ মুখর। তিনি ছিলেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী, বক্তা এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ের আত্মপ্রকাশ করা রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ এর মুখপাত্র। স্বল্প সময়ের মধ্যে তিনি রাজপথ, ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন। জন্ম, পরিবার ও শৈশব। ওসমান হাদীর জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক ধর্মভীরু মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। শৈশব থেকেই পারিবারিক পরিবেশে ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা তার ব্যক্তিগত গঠনের ভূমিকা রাখে। ওসমান হাদীর শিক্ষা জীবন। হাদীর প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু নলছিটি একটি মাদ্রাসায়। 3য় শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনার পর তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় ভর্তি হন এবং আলিম পরীক্ষা সম্পন্ন করেন। পরে উচ্চশিক্ষার জন্য তিনি রাজধানী ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনেই তার রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব গুণ আরও বিকশিত হয়। আন্দোলনের রাজনীতিতে উত্থান। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে ছিল ওসমান হাদীর রাজনৈতিক জীবনের মোড় ঘোরানোর অধ্যায়। এই সময় তিনি ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ঢাকার রামপুরা এলাকার সমন্বয়কদের দায়িত্ব পালন করেন। তরুণদের সংগঠিত করা হয়, মিছিল সমাবেশে বক্তব্য দেয়া এবং রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরার মাধ্যমে তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন। ইনকলাব মঞ্চের দর্শন ও লক্ষ্য। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে ওসমান হাদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইনকলাব মঞ্চ। সংগঠনটি ঘোষিত লক্ষ্য হলো সব ধরনের আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। গণতান্ত্রিক অংশগ্রহণ, ন্যায় বিচার ও রাজনৈতিক জবাবদিহিকে এই প্ল্যাটফর্মের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। রাজনৈতিক অবস্থান ও বক্তব্য। ওসমান হাদী বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও জনসভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে পুরনো ধারার রাজনীতির কাঠামোর সমালোচনা করেন। বিএনপি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, জনগণ কেন্দ্রিক রাজনীতি ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা সমালোচনা করে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেন ওসমান হাদী। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনে তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি মত বিনিময়, চা, সিঙ্গারা আড্ডা এবং পথসভার আয়োজনের ঘোষণা দেন। তার এই ভিন্নধর্মী প্রচারণা গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হুমকি, হামলা ও মৃত্যু। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা আগেই জানিয়েছেন ওসমান হাদী। 12ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাজনৈতিক উত্তরাধিকার। স্বল্প সময়ে রাজনৈতিক জীবনে ওসমান হাদী তরুণদের মধ্যে প্রতিবাদী রাজনীতির প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার মৃত্যু শুধু ঢাকা ৮ আসন নয়, দেশের সামগ্রিক রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। তরুণ নেতৃত্বের আন্দোলনের ভিত্তিক রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে।